মনটা সবাই দিতে পারে, আরে মনটা তো সবাই দিতে পারে, কিন্তু মনের মানুষের কষ্টের জায়গায় মানে ক্ষতস্থানে মরিচ বাটা লাগাইতে পারে বলো কয়জন? ও জান আমার জান, তোমার কষ্ট দেখা আমার বাঁচে না পরাণ। ও জান আমার জান রে, তোর কষ্ট দেখা আমার বাঁচে না পরাণ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো অনেক রাত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, কারণ আমি অনেক দেরি করে ভিডিওটা তৈরি করতেছি। আজকে ভাবছিলাম আপনাদের সাথে কোনো আড্ডা দিব না, আজকে কোনো ভিডিও আপলোড করব না, কিন্তু আমার এক্স জানো, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আজকে একটা ভিডিও আপলোড করছে। সে মায়া কান্না দেখাইতে আসছে। তার কান্না দেখে আমি তো মানে হয়ে গেছি, খুবই মর্মাহত হয়ে গেছি। আমি কষ্টে বুকটা ফাইটটা চৌচির হয়ে যাইতেছে গা। কান্না ছাড়া মানে তার আর কোনো কথা বলার ছিল না, মানে তার চোখের পানি আর হুগাইতেছি না, একবারে মানে সমুদ্র হয়ে গেছে গা, বন্যা বয়াল সে। মিথ্যা মায়া কান্না কান্দা, ঈদের খরচ, শপিং, কেনাকাটা, এটা সেটা উড়ান লাগতো না, তো ডলার ইনকাম করুন লাগতো। তো ঈদের এখনো আরো অনেক দিন আছে, 20-22 দিন বাকি আছে। তো ঈদের আগে ঈদের কেনাকাটার খরচ জোগাড় করতে হবে। তো এই জন্য ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান আমার এক্স জান টিট গার্ডেন দাঁতের বাগান আয়া পড়ছে ভণ্ডামি করতে, তার চিটারি বাটপারি প্রতারণা করতে। তো তাকে আমি একটু মরিচ বাটা লাগাবো না, এটা কি করে হয়? তাই এত রাতের বেলা দেরি করে ভিডিও আপলোড করতে আসলাম, আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। আর লাইক দিতে অবশ্যই ভুল করবেন না, কেউ কৃপণতা করবেন না। এত রাতের বেলায় আপনারা যদি লাইক না দেন, তাহলে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন খুবই কম থাকে, যার ফলে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে বা অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছে যেতে পারে না। তো এই দাঁতের বাগানের সাথে আমার আরেক আসামিকেও ধুলাই করব। সে হচ্ছে দাঁতের বাগানের কুলাঙ্গার ভাই, আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, জানোয়ার, দেয়াল টপকান্ডার লম্পট, কুলাঙ্গার, এরপর আর বললাম না, দেশি কুত্তা, ঠিক আছে? তো ভিউয়ার্স, শুরুতে আমার এক্স জানু ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের ফটকামি ভাতরামি বা তার এই নাটক মায়া কান্নার জন্য তাকে ধুলাই করে, তারপর কোলাঙ্গার দেশি কুত্তাকে ধুলাই করতেছে। তো তার টাইটেল থাম্বনেল বলার আগে তার কান্নার জন্য তাকে আবার একটু গানের সুরে করে নিই, যে আসিফের সেই কালজয়ী গানটা, কেঁদো না তুমি মুছে যাবে চোখের কাজল, ভাবতে অবাক লাগে অশ্রু তোমার চোখে করে টলমল, চলে যাও চলে যাও চলে যাও আমার সামনে থেকে দূরে সরে যাও, আমাকে আমার মতো একা থাকতে দাও। চলে যাও আমার সামনে থেকে, মানে ভিউয়ার্সদের সামনে থেকে অনেক দূরে চলে যাও, কাউকে তোমার এই মুখটা দেখাইতে আইসো না। যখন সময় ছিল আসনি তখন, ভুলে কি গেছো অন্যের কষ্ট দেখে হাসতে তুমি সারাক্ষণ, সে তুমি এখন নিজের কষ্ট কেন সবার মাঝে বিলিয়ে দিতে চাও? চলে যাও চলে যাও আমাদের সামনে থেকে দূরে সরে যাও, আমাদেরকে আমাদের মতো একা থাকতে দাও, একটু শান্তিতে থাকতে দাও। আমার এক্স জানু সোনা বন্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, তোদের মানে লজ্জা শরম, আসলে তোদেরকে মানে জন্মের সময় তো তোরা লজ্জা শরম নিয়ে জন্মগ্রহণ করতে পারিস নাই, তো তোরাই আমাকে ঠিকানা দে। আমার কোনো ভিউয়ার্সরা, আমার শুভাকাঙ্ক্ষীরা
আমাকে এখনো পর্যন্ত এমন কোনো ইয়ের ঠিকানা দিতে পারে নাই, কোনো বৈজ্ঞানিকের বা কোনো মানে আবিষ্কারকই তো বৈজ্ঞানিক, এটা সেটা কোনো ডাক্তারের, যারা ওই যে লজ্জা শরমের ভ্যাকসিন আবিষ্কার করছে। এটা ভিউয়ার্স যত দামি হোক, আমি চেষ্টা করব আমার জীবনের অর্জিত যত ধন সম্পদ বা টাকা পয়সা আছে, আমি নিজে আয়োজি করছি বা আমার পৈতৃক বাড়ির সূত্রে আমি পাইছি, আমার ভিটা বাড়ি দোকানপাট আয়োজি করা ধন সম্পদ সবকিছু বেচা যদি মানে ওই ভ্যাকসিনটা কিনতে হয়, তবুও আমি কিনতে রাজি আছি। প্রয়োজনে ঋণ কইরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেচা হইলেও ওই টাকা দিয়া আমি ওই লজ্জা শরমের ভ্যাকসিন কিনা আমার এই আসামিগুলারে, ওই কুলাঙ্গার দেশি কুত্তা, এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিকগার্ডের দাঁতের বাগান, তারপরে যে পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের যেই রাতের রানীরা আছে, ডাইনি মাগিনোর সাগিনোর মেকাবুতুরি সহ কালিনুরের যত সন্তান বা ছেলের বউরা সহ ওই দলের মানে ওই গ্রুপের যত নির্লজ্জ বেহায়ার আছে সবগুলোকে আমি এই লজ্জার ভ্যাকসিন দিয়ে তাদেরকে একটু মানে ইয়ে করতে চাই, তাদের মধ্যে যেন একটু লজ্জা জন্ম নেয়, তারা যেন মানে এই বেহায়াপনাটা নির্লজ্জতামিটা একটু বন্ধ করে। তো এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিকগার্ডের দাঁতের বাগান কি ধরনের একটা টাইটেল আর থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটা আগে আপনাদের কই। তার থাম্বনেল ফুপি কয়েক মাইল দূরে একটা কমা দিছে, ঠিক আছে, তো কমার সাথেই আমার দাদি আর নাই গেল। এবার টাইটেল এসে লিখেছে মা কমা বাবা সব হারিয়ে এখন আমি এত বড় পৃথিবীতে একদম শূন্য। না শূন্য, তুমি কিভাবে শূন্য কিল্লা, তোমার আমি আছি না, তোমাদের জাম, তোমাদেরকে আমি শূন্য হইতে দিবই না, তোমাকে একাকিত্ব ফিল করতে দিবই না যতদিন তোমরা নির্লজ্জ বেহায়ের মতো ক্যামেরার সামনে টেহা পয়সা আয়োজি করবার লাগে জুতা পিঠা খাইবার আইবা, ততদিন তোমাদের জম আমি কিবরিয়া তোমাদেরকে সঙ্গ দিয়ে যাব, বুঝছো, তোমার খাই দেবে। অবলিক অনেক সাহস নিয়ে আপনাদের সামনে আসলাম, তোমাদের সাহসের তারিফ না করে আমি পারতাছি না, তোমরা যে কত দুঃসাহসিক নাবিক বা যে বনে জঙ্গলে জন্তু জানোয়ারদের সাথে ফাইট করতে যায়, মানে যারা সমুদ্রে ইয়ে করতে যায় তাদেরকে তো নাবিক বলে, জাহাজের বা ইয়ে, কিন্তু আমার এটা একটু অজানা, ভুলে গেছি এই মুহূর্তে। মানে যারা জঙ্গলে ইয়ে করে অনেক বিষাক্ত মানে সাপ বিচ্ছু বা ওই যে হিংস্র জন্তু জানোয়ারদের সাথে, জানোয়ারদের ভয় নিয়েও সে জঙ্গল অভিযানে নেমে যায়, তাদেরকে কি বলে ভিউয়ার্স একটু কয়ে দিবেন, ঠিক আছে। শিয়ার কোনো বয়স নাই বা শিয়ার কোনো শেষ নাই, ঠিক আছে। তো ভণ্ড বাচাল কি সে মানে তুই কি তোর মাকে তোর সন্তানদের চেয়ে বেশি ভালোবাসিস, হ্যাঁ, বা তুই যে বলত কার্টুন পাইজামা জামাইয়ের মানে বিরহে তুই যতটা ব্যথিত হবি, এখন তোর পরিবার তো তোর জামাই এবং সন্তানদেরকে নিয়ে, মা কোনোদিন না কোনোদিন মরে যাবেই, মানে মা বাবা চিরদিন কারো বেঁচে থাকে না, সেটা সবাই মেনেই নাই করে, কিন্তু এই ধরনের এত বড় স্ট্যাটাস বা এত বড় কথা কেলি গেলে খেলেছিস যে মা বাবা ছাড়া তুই একবারে নিঃস্ব বা শূন্য হয়ে গেছিস, হ্যাঁ, এত সিটারি বা এত মানে ইয়ে, এটাতে কেমনে এত বড় পিরিয়া ইয়ে পিরিয়া কেলিকে বোঝাই পারছাস, তিলের তাল কেলিকে বানাস, বইনির ঘরে বইনি, খাটের রানী, রাইতের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিকগার্ডের দাঁতের বাগান। তো ভিউয়ার্স এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিকগার্ডের দাঁতের বাগান এই ভিডিও দিতে এসে সে আরো অনেক কিছু ইয়ে করে গেছে, মানে অনেক গুমর সে ফাঁস করে দিছে, ঠিক আছে। তো কান্না দেখে আমি যতটা মর্মাহত হয়েছি তার কি বলবো, এইসব মানে অভিনয় দেখা তার চেয়ে বেশি আমার মেজাজ গরম হয়েছে, মেজাজ খারাপ হয়েছে। এখন তো তোরা ডাইনি মাগিনুর কেউ মানে ডাইনি মাগিনুরের ইয়ের কাছে, রাজনীতির কাছে তোরা হেরে গেলি, যে এখন ডাইনি মাগিনুর এবার আগামীকাল কেউ যদি ভিডিও দেয় আর কোনো বিরতি না দিয়ে, যে যাদের আসার দরকার ছিল সবাই তো এসে গেছে, সবাই আত্মপ্রকাশ করে ফেলছে, এখন আমার চ্যানেলে ভিডিও দিতে আর কোনো বাধা নাই, যেখানে যার মা মারা গেছে তাদের
কোনো সুখ নাই। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসে তাদের ব্যবসা বাণিজ্য আঁকড়ে ধরছে, টাকা পয়সা রুজিতে নেমে গেছে। তো ডাইনি মাগিনোরের হৌরি শাশুড়ি মানে একটা শত্রু বা ডাইনি মারা গেছে, তো তার জন্য ডাইনি মাগিনোর আর সুখ পালন করার কোনো প্রশ্নই আসে না। তো এখন ডাইনি মাগিনোর যে কোনো সময় নেমে পড়তে পারবে, কিন্তু এখন সে একটা যুক্তি, গাঁজাখুরি যুক্তি বা অজুহাত দাঁড় করাতে পারবে। আমি তো সবার শেষে এসেছি, মানে আপনারা সবাই জানতে চান আমি কেমন আছি, আমাকে দেখতে চাচ্ছেন, আমার কথা শুনতে চাচ্ছেন, এই জন্য আপনাদের ভালোবাসায় আমি আর না এসে থাকতে পারলাম না। তো এইটা এখন ডাইনি মাগিনোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। তো সেখানে ডাইনি মাগিনুরের কাছে তোদের ভালোবাসা মায়ের জন্য বা নাজমা বেগমের জন্য তোদের দুইটা কুলাঙ্গার সন্তানের ভালোবাসা হেরে গেছে। ওইদিকে তো আমার ঘৃণিত লালু, ওই কুলাঙ্গার দেয়াল টপমিনার লম্পট দেশি কুত্তা, সে আবার গলাবাজি করতে আসছে, চাপাবাজি করতে আসছে যে গতকাল বা গত পরশু দিনই একটা ভিডিওতে এই কুলাঙ্গার দেশি কুত্তা বলতেছিল ওই যে মানে অধিকাংশ ভিউয়ার্সরা সচেতন শিক্ষিত সমাজের সুশীল সমাজের মানে ভিউয়ার্সরা যখন ডাইনি মাগিনোরের মানে কুকর্মের কথাগুলো মনে করে, তার ডাইনিগিরির কথা মনে করে বলে যে এইরকম একটা ডাইনি বউয়ের জন্য, এই ধরনের একটা মাগিনোর মানে ইয়ের জন্য আপনি আপনার মায়ের মানে পাশে থাকতে পারলেন না, মায়ের সেবা যত্ন করতে পারলেন না, যে আবার এই বউয়ের দালালি চামচামি কামলাগিরি কিভাবে করেন আপনি, মুখ দেখেন কিভাবে। বাবা ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তাকে যখন ঠ্যাঙ্গা মেরে কমেন্ট করা হয়, তো ওইসব ভিউয়ার্সদের কথার উত্তর দিতে গিয়ে কুলাঙ্গার দেশি কুত্তা বলছে আপনারা অনেকেই ডাইনি মাগিনোরকে ধুলাই করে মনে কষ্ট দিয়ে কমেন্ট করেন, এটা আপনারা কেন করেন? একটা জিনিস জানেন, ডাইনি মাগিনোরের সাথে আমার মায়ের যে সম্পর্ক ছিল, ডাইনি মাগিনোর আমাদের চেয়েও আমাদের মাকে বেশি ভালোবাসতো। ওরে ফটকার বাচ্চা, ওরে অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মূর্খের বাচ্চা, কুলাঙ্গার অমানুষ দেশি কুত্তা, এটা কেবলমাত্র মানে শুধুমাত্র অনলি ওয়ান পিস তুই এই ধরনের কথা বলতে পারবি যে নিজের মাকে মানে যে আমি যে কেউ এটা বলতে পারবে যে আমার চাইতে আমার বউ আমার মাকে বেশি ভালোবাসে, এটা কোনোদিন পৃথিবীতে সম্ভব না। ঠিক আছে? বা যদি সম্ভব হয় তাহলে ওই সন্তানের চাইতে বড় অমানুষ কুলাঙ্গার পৃথিবীতে আর টু পিস থাকার কথা না। আর সেই অমানুষ কুলাঙ্গারটা তুই নিজে, কারণ নিজে তুই এই জিনিসটা নিজের মুখে স্বীকার করে গেছিস, তাহলে তুই কত বড় জঘন্য একটা কুলাঙ্গার অমানুষ সেটা তুই নিজেই বিচার করে দেখ যে তোর চাইতে আবার তোর বউ ডাইনি মাগিনোর তোর মাকে কিভাবে বেশি ভালোবাসতে পারে। নিজের কাছে নিজের মা বাবা এটা হচ্ছে অমূল্য একটা সম্পদ, অন্যরকম ফিলিংস নিজের মা বাবার জন্য। এক হচ্ছে নিজের সন্তানদের জন্য, আরেক হচ্ছে নিজের মা বাবার জন্য। এটা হচ্ছে একদম রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক। কিন্তু ভাই বোনদের জন্য বা স্ত্রী প্রিয়তমা গার্লফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা তাদের জন্য একটা ইয়ে থাকে, মনের টান থাকে, ভালোবাসা থাকে, কিন্তু সেটা একটু অন্যরকম। ভাইদের সাথে বা বোনদের সাথে রক্তের সম্পর্ক থাকলেও অনেক সময় দেখা যায় বউয়ের সাথে তো কোনো রক্তের সম্পর্ক থাকে না অধিকাংশ সময়, কারণ কিছু কিছু ক্ষেত্রে বউরা রক্তের সম্পর্কেরও হইতে পারে, যেমন চাচাতো ভাই বোন বা আত্মীয়তার সম্পর্কে হইতে পারে, মামাতো খালাতো ফুফাতো চাচাতো এই ধরনের হইতে পারে। তো তাদের জন্য ছোটবেলা থেকেই হয়তো বা একটা ফিলিংস কাজ করতে পারে। কিন্তু যাদের মধ্যে অপরিচিত অজানা অচেনা তাদের মধ্যে ভালোবাসা হয় বা সেটেল ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ পারিবারিক ভাবে বিয়ে হয়, প্রেম না হইলো, তাদের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। তো প্রিয়তমার বা ভালোবাসার মানুষের বা প্রেমিকার বা বউয়ের বিয়োগেও মানুষ অনেক কষ্ট পাইতে পারে। কিন্তু এরপরেও কথাটা বড় হয়ে যাচ্ছে, সময় বেশি চলে যাচ্ছে, যে আমি বোঝাতে চাচ্ছি যে মায়ের প্রতি বা বাবার প্রতি অন্যরকম একটা ভালোবাসা যেটা অন্য কারোর জন্য থাকে না। এই ভালোবাসাটা শুধু নিজের মন থেকে আসে, এটা কারোর কাছ থেকে ধার করেও আনা যায় না, বা এই ভালোবাসাটা আমি ছাড়া আর কেউ আমার মায়ের জন্য দেখাইতে পারবে না। শুধু মুখে হয়তো বা বলতে পারবে, ইয়ে করতে পারবে, কিন্তু আমি যা হারাইলাম আমার মনেই এটা জানা যে আমি কত বড় অমূল্য একটা সম্পদ হারাইলাম, আমার কত বড় একটা ক্ষতি হইল, এটা আমার বউয়ের হবে না। বউ হয়তো বা 2 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস 40 দিন 6 মাস বা বছর পরে ভুলে যাবে, কিন্তু আমার জন্য এই ক্ষত সারা জীবন থেকে যাবে। যারা আমাকে এতিম করে চলে গেল এটা আমি জীবনে কোনোদিন পাবো না। হয়তো বা সন্তানও ভবিষ্যতে জন্ম নিবে, একটা সন্তান মারা গেলেও দেখা যায় আবার বয়স থাকলে বা প্রোডাকশন ক্ষমতা ভালো থাকলে তোদের মতন বন্দা
বা টুনটুনি ছাড়া বা বিসি ছাড়া, মানে ভ্যাসেক্টমি করা বা লাইগেশন করা, রাতের রাজারানী না হইলে, মানে জন্ম নিয়ন্ত্রণ মানে স্থায়ী পদ্ধতি না গ্রহণ করলে ভবিষ্যতে একটা সন্তানও হয়তো বা জন্ম দেওয়া সম্ভব, বা একাধিক সন্তান জন্ম দিয়ে সন্তানের বাবা হওয়া সম্ভব, আরেকটা সন্তানের শূন্যস্থান পূরণ করে নেওয়া যায়। কিন্তু মা বাবা একবার হারিয়ে গেলে সেই শূন্যস্থান জীবনে কোনোদিন পূরণ হওয়ার না। মায়ের দরদ মানে খালা দেখাইতে পারবে না, চাচি দেখাইতে পারবে না, দিতে পারবে না। আর ওই যে মায়ের ভালোবাসাটা যেমন অন্য কেউ দিতে পারবে না, ওই মাকে আমার চেয়ে বেশি ভালো আর কেউ বাসতে পারবে না। যার মুখ দিয়ে এই ধরনের কথাগুলো বের হয় সে যে কত বড় কুলাঙ্গার অমানুষ, এটা আমাদের বুঝতে কারো বাকি থাকে না। তো কুলাঙ্গার দেশি কুত্তা, মূর্খ দেশি কুত্তা, বউয়ের সামসা কামলা, দাইওস দেশি কুত্তা, তুই মা ব্যবসা বন্ধ কর রে হইনির করে হইনি, তুই তোর বউ ব্যবসায়ী কইরা যা, দাইওসের বাচ্চা, বউ ব্যবসা বা মাগির ব্যবসায়ী কইরা যা, তোরে হেইটাই মানায়। তুই তোর মরা মা দারে আর পাপের ভাগিদার বানাইস না রে হইনির করে হইনি। তুই গরু কিনবে মায়ের মিলাদের লাগিয়া, বা ছাগল কিনবে, হাঁস মুরগি যা কিনবে দান সদগা করবে, এটা মা বাপের ধন সম্পদ বেচা, জায়গা জমি বেচা বা ঘর ভাড়া দিয়া, ওই ভাড়ার টেহা দিয়া হালাল রুজি রোজগারের টেহা দা হিতা করবার চেষ্টা হওয়ার হইনির ঘরে হইনি, কুলাঙ্গারের বাচ্চা, অমানুষের বাচ্চা, এনতে পাপের টেহা কামায়া চিটারি বাট্টারি প্রতারণা কইরা মানুষের লাত্তি উস্তা খায়া যেতে ইউটিউবেতে ভিউজ বেচা মানে ব্যবসা কইরা, তুই মা ব্যবসা কইরা টেহা কামায়া, এই টেহা দা ওই তুই কইয়ের তেলটা কই বাঁচবে, মানে 1,000 টাকা খরচ করে তুই 10,000 টাকা ইনকাম করবে, এই ব্যবসা বন্ধ হররে হইনির ঘরে হইনি। তোর যদি আরেকদিন দেখি মা লয়ে ব্যবসা হরবার আইছস, তুই যদি তোর মা লয়ে ব্যবসা হরবার আইস, তুই মনে করবে মানে তুই তোর মা কব্বরের মধ্যে গেহেরা, মানে তোর মার পাশা দিয়া বাস দিতাছস, তোর মায়ের পাশা দিয়া যদি বাস বহেবার তুই নিজে না চাস, তাহলে তুই এই মা ব্যবসাটা বন্ধ কর। তো আজকের পরে দেখা যাইব তুই তোর মারে কথা নিয়ে ভালোবাসো, যে আমার কথাটা তুই কথা নিয়ে রাখছস। এই মার নাম লইয়া কোনো টাইটেল থাম্বনেল দিস না, আর মারে ব্যস্ত আইস না। জেতা থাকতে যতদিন ব্যবছস, মারে খাড়াস বুড়ি বানাইছস, ওই পর্যন্তই থাহছি সীমাবদ্ধ। আর সীমা লঙ্ঘন করিস না রে হইনির ঘরে হইনি, গোলাঙ্গার দেশি কুত্তা। দাঁতের বাগান রে দোলাই করবার যায়, তরেই দোলাই করে ফেলতেছি। তো দাঁতের বাগান তার মায়ের মৃত্যুর সংবাদ কেমনে পাইছে, এই সেই মা ছাড়া শূন্য হয়ে গেছে, এটা সেটা কিচ্ছা কাহিনী আমরা যেটা আগেও শুনছি অতীতে। এই যে দাঁতের বাগানের কিছু দালাল চামচা ঘর মুখ থেকে, বা দেশি কুত্তার দালাল চামচা, বা ডাইনি মাগিনুর দালাল চামচা করে গেছে, মানে গোবর টুগানি, ওই নয়া বাদাইমা শাহিন, ওই সাগিনুর মাগিনুর পাপিয়া আইতি মাইতি সাথী বিতি, মানে এই ধরনের যে দালালের বাচ্চারা চামচার বাচ্চারা আছে, তারা তো এসব কিচ্ছা কাহিনী কইছে। এমনকি দালাল মানে দাঁতের বাগানের যে সঙ্গী সাথীরা বান্ধবী ভাবিরা আছে, ওই রাবেকা, রাশিদা, ওই তার সতীন, ওই কি জানি নাম, মিতু সেতু, মানে এইগুলো সবাই একই কাহিনী আমাদেরকে শোনাইছে। তার মা অসুস্থ শরীর নিয়ে হাঁপানি হাসি উঠতে পড়ছে অক্সিজেনের অভাব, ওই সময় মৃত্যু মানে নাকের আঘাত দম নিয়া তার নাতি তানের জন্য নুডলস রান্না করতে গেছে, চাউমিন রান্না করতে গেছে। এই ঠিক কইছি কবে রে ডাইনি মাগি তুই আইবে, তখন কুত্তানিতে জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না, এখানে আমার জ্বালায় মারতেছে, আমার কি জেতা থাকতে একটু শান্তিতে থাকবা দিতে না। তো এটা বিরক্তি প্রকাশ করেও নাতিপুতির মানে সেবা যত্ন করে গেছে, মনের বিরুদ্ধে হইলো, শরীরে কষ্ট হইলো, এই কিচ্ছা কাহিনীগুলোই তো শুনাইছ। তো এটা শোনাইতে গিয়ে ওইখানে যে তোদের পক্ষের যে দালাল চামচারা ছিল এবং দেশি কুত্তা নিজের সপক্ষে যে দালালি গুলো করে গেছে, বা গাজাগুলি যুক্তি দেখিয়ে অজুহাত দেখিয়ে গেছে যে মানে আমার মাকে ভালোবাসি বলে মায়ের আত্মার যেন কষ্ট না হয়, রোহের মাগফিরাতের জন্য তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করে ফেলেছি। মানে হাদিসে আছে, নিয়ম আছে, যত তাড়াতাড়ি মৃত ব্যক্তির লাশ দাফন কাফন করা যায়, মানে মৃত ব্যক্তির আত্মা তত শান্তি পায়, বা তার জন্য মৃত ব্যক্তির জন্য ততটা ভালো। এই জন্য আমার মাকে রাখি নাই। দাঁতের বাগান কেন আসতে পারে নাই এই ভণ্ড বাচাল বুঝদারি শয়তান স্বার্থপর রাতের রানী কাটের রানী কেন আসতে পারে নাই, এই ব্যাপারে এই অজুহাতটা দিচ্ছিল যে দাঁতের বাগান মাকে এত ভালোবাসি, বাবাকে এত ভালোবাসি বলে বলে যে এত মানে গলাবাজি চাপাবাজি করে, তো এখন মায়ের মৃত্যুর সময় কেন আসতে পারলো না, যে মায়ের শেষের মানে ইয়েটা মাকে একটু দেখতে ইয়ে করতে। তো আসবে এটা সেটা
করে করতেছে, গলাবাজি চাপাবাজি করতেছে। তো দাঁতের বাগান আজকে এই জিনিসটাই প্রকাশ করে দিয়ে গেছে, দেশি মানে দাঁতের বাগান কতটা নিষ্ঠুর। দেশি কুত্তা তো অমানুষ কুলাঙ্গার, সেটা আছেই, তো দাঁতের বাগান নিজে নিষ্ঠুর পাষাণী এটা প্রমাণ দিয়ে গেল। এবং দেশি কুত্তা যে কত বড় মিথ্যাবাদী, বা সে তার মায়ের প্রতি কতটুকু ভালোবাসা আছে, যে যে ইসলামিক নিয়ম কানুন সে কতটা মেনে চলে, এটার তথ্য প্রমাণটাও এখানে দিয়ে গেছে। সে অজুহাত দেখে যে আমি আমার মায়ের আত্মার মাগফিরাতের জন্য বা আত্মার শান্তির জন্য, শারীরিক কবরের আযাব কম হওয়ার জন্য, বা জাহান্নামের শাস্তি থেকে মুক্তির জন্য, মানে সোজা কথা তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করে ফেলছি। বা ওই যে বাদের মা শাহিন সেটা সবাই করছে যে তাড়াতাড়ি সকাল 10টার মধ্যে জানাজা সম্পন্ন হয়ে গেছে, দাফন কাফন সম্পন্ন করে ফেলছে। তো দাঁতের বাগান বলতেছিল তার মায়ের মৃত্যুর খবরটা সে কিভাবে পাইছে, এবং পাওয়ার পরে সে যখন তার কোলাঙ্গার ভাই দেয়ালটপ ক্যান্ডাল লম্পট দেশি কুত্তাকে ফোন দিল, তো দেশি কুত্তা হাওমাও করে কান্নাকাটি করতেছিল। এক পর্যায়ে দেশি কুত্তা দাঁতের বাগানের যে বলদ জামাই, কামলা জামাই, ব্যাককল জামাই, ওই কার্টুন পায়জামা বলদটা আছে, তাকে বলতেছিল, ভাই বলদ কার্টুন পায়জামা, বলো তুমি কবে আমার বোনটাকে নিয়ে আসতে পারবা? প্রয়োজনে তোমাদের জন্য আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করব, 3 দিন পর্যন্ত আমার মায়ের লাশ আমি সংরক্ষণ করে রাখবো, তবুও দয়া করে তোমরা আসো, তোমরা দেশে আসো, আমার বোনটাকে নিয়ে আসো। এই সেই। তো যদি দেশি কুত্তা যে এইটাই মানতো যে মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দাফন কাফন করা যায় তত মৃত ব্যক্তির জন্য ভালো, বা একটা মাইয়াতের জন্য, লাশের জন্য ভালো, তাহলে দেশি কুত্তা কি তার মানে রাতের রানী বোনের বলদ জামাইকে, ওই কার্টুন পায়জামাকে প্রস্তাব দিতে পারতো? যেটা দাঁতের বাগান নিজের মুখে স্বীকার করে গেল যে দাঁতের বাগানরা বা দেশি কুত্তার দালাল চামচারা যেখানে দেশি কুত্তা মানে প্রতি মানে মায়ের প্রতি কত ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য পালন করতে দেশি কুত্তা উস্তাদ, বা দেশি কুত্তা নিয়ম মেনে সবকিছু তাড়াতাড়ি করে ফেলছে বলে মানে দালালি চামচামি গুলো করছে। তো এখন আজকে দাঁতের বাগানের এই স্বীকারোক্তির পরে দেশি কুত্তা তুই এই গাঁজাখুরি যুক্তিটা আর কিভাবে দেখাবি যে মায়ের প্রতি ভালোবাসা থেকে তুই তোর মাকে তাড়াতাড়ি দাফন কাফন করে ফেলছিস? এইটার জবাবটা আমাকে দে তো, ফৈনির ঘরের ফৈনি কোলাঙ্গার দেশি কুত্তা। তারপরে এইবার দাঁতের বাগানের পালা। তো যেখানে তোর ভাই তোর মাকে অথুকু তোকে করছে, প্রস্তাব দিছে, বা তোর জামাইকে প্রস্তাব দিছে তোদের জন্য তোর মায়ের লাশ 3 দিন পর্যন্ত রেখে দিবে, সেটাতেও রাজি। আর এতদিন পর্যন্ত তোর দালাল চামচারা বলতেছিল তুই সেদিন সকালবেলা টিকিট পাচ্ছিলি না, যে হয়তো বা সন্ধ্যা হয়ে যাইতেছে বা বিকাল হয়ে যাচ্ছে, এসে জানাজার সময় পাবি না, মায়ের মুখটা দেখতে পারবি না, সেই জন্য সেই দিনের আর টিকিট তুই করিস নাই, মানে বাংলাদেশে আসিস নাই। যেহেতু তুই মানে সেদিন এসে মায়ের দেখা পাবি না, এই চিন্তা করে তুই নাকি সেদিন আর টিকিটটা করিস নাই। তো তুই কতটা পাষাণী হইলে, যেখানে তোর ভাই নিজে থেকে বলতেছে যে তোর মায়ের লাশ তোদের জন্য 3 দিন সংরক্ষণ করে রাখবে, তোর নিজের মুখের কথা, তাহলে তুই তোর মাকে কতটা ভালোবাসিস। এরপরেও তুই তোর মাকে দেখার জন্য তুই আসিস নাই, আর মায়ের প্রতি ভালোবাসা দেখাইতে আসিস না রে, মায়া কান্না কান তো আইস না। মাস্টার ম্যাগি নুডলস, ম্যাগি নুডলস, তোদের ভাই বোন দুইটা, তোদের মা বাপকে নিয়ে, ওই মরা মানুষগুলোকে নিয়ে আর বাণিজ্য করতে আসিস না, ব্যবসা করতে আসিস না। ছোট লোকের বাচ্চারা, অমানুষের বাচ্চারা, এতগুলো দিন ধরে বা মাস ধরে বা বছর ধরে তোরা যেসব নষ্টামি, নোংরামি, বেহায়পনা, চিটারি, বাটপারি, প্রতারণা গুলো করে আসতেছিস, এবার একটু বন্ধ কর, এবার একটু ক্ষমা দে রে নষ্টা মাগি এবং বেলটপ ক্যান্ডাল লম্পট দেশি কুত্তা। কথায় আছে চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। তো তোদের অধপতনের শুরু, কিন্তু এখনো তোদের মধ্যে কোনো মানে আসতেছে না, অনুশোচনা আসতেছে না, তোদের মধ্যে কোনো প্রায়শ্চিত্ত বোধ জন্ম নিচ্ছে না। আর কবে জন্ম নেবে রে? মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কিছু আছে? সে মায়ের মৃত্যুও তোদেরকে একটু মানুষ বানাইতে পারতেছে না, তাহলে তোরা মরার আগে মানুষ হবি, এটা আমরা ভাববো কিভাবে, এটা ধারণা করবো কিভাবে, মনে করবো কিভাবে রে? দাঁতের বাগান, এই যে তোর মা যেদিন মারা গেল তার মনে হয় 1 দিন আগে বা 2 দিন আগে, গত 15ই ফেব্রুয়ারিতে তুই যেই চিটারি, বাটপারি, প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে
বোকা বানিয়ে ধোকা দিলি। যে কথা আছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মৃত্যু নিয়ে তুই উপহাস করিস, তুই নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা করিস, তো এই জন্য মৃত্যু দিয়েই আল্লাহ তাআলা তোকে দিছে, শাস্তি দিছে। যে মস্করা সব জায়গায় একদিন 2 দিন 3 দিন সব সময় চলে না রে, কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানে এসব মস্করা বা চিটারি বাটপারি প্রতারণা করেই যাচ্ছিলি। এই যে তুই 15ই ফেব্রুয়ারিতে তো থাম্বনেলে লিখছিলি আজকে মৃত্যুর হাত থেকে সবাই বেঁচে ফিরলাম, অবলিক চোখের সামনে কি ঘটলো এটা আজকে। হ্যাঁ রে, না জানি তোর উপর দিয়ে কত বড় একটা বিপদ গেছে বা মৃত্যু মানে ফারা গেছে, ঠিক আছে, যে তুই মানে মরে যেতে পারতি। সেখানে আর টাইটেলটাও করে আসি, জীবনের শেষ দিন হতে পারতো আজকে আমাদের সবার। অবলিক কি যে ঘটে গেল চোখের সামনে, ওরে সিটার, ওরে বাটপার, ওরে নষ্টা মাগি নড়ুস, তুই কি কারণে এই ইয়েটা দিছিস? তো তোরা তোদের যেসব নষ্টা গ্রুপ আছে সেখানে সবাই ওই যে রাবেকা, রাশিদা, তার সন্তানাদি জামাই, তোর বলদ মানে বুদ্ধি প্রতিবন্ধী জামাই সন্তান যাগুলো আছে সবাই নিয়ে, বা আরো অন্য ইয়েও থাকতে পারে, যারা সিদা না কি জানে এটা সেটা দিয়ে, তো তোরা একটা জায়গায় এমনিতে একটু ঘুরতে গেছিস, আনন্দ ফুর্তি করতে গেছিস, একটু মানে বাইরে ঘুরতেই গেছিস, পিকনিক টিকনিক আর বললাম না। তো সেখানে মালয়েশিয়া একটা ঝড় বৃষ্টির দেশ, সারা বছরই নাকি বৃষ্টি টিষ্টি হয়, তোর মুখের কথাতেই মানে ইয়েতে গেলাম। তো অধিকাংশ সময় মালয়েশিয়ায় বজ্রপাত হয়, ঠিক আছে, এখানে সেখানে বজ্রপাত হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বজ্র নিরোধক মানে মেশিন মানে বা কোনো একটা গ্যাজেট ফিট করে রাখতে হয়, এত বজ্রপাতের দেশ নাকি সেটা, তাই যে বাসা বাড়িতে তেমন একটা বজ্র পড়ে না, মানে ঠাড়া বাংলা ভাষা যেটা ঠাড়া পড়ে না বিদ্যুৎ চমকে যেটা ইয়ে হয় বজ্রপাত হয় সেটা এত বেশি ওই দেশের মানে করার ইয়েটা, যে প্রত্যেকটা বাড়ি করার সময় এই বজ্রপাত যেন ওই বাড়িটা যেন বজ্রপাতের হাত থেকে রক্ষা পায় সেই জন্য কোনো সেন্সর টেন্সর বা এই যে গ্যাজেট বা মেশিন টেশিন ফিট করে রাখতে হয়। তো ওই রকম একটা দেশে তোদের আশেপাশে এইরকম ঠাড়া পড়তেই পারে, তো তোদের চেয়ে মোটামুটি অনেক দূরে বলতে কমপক্ষে তো কয়েকশো গজ দূরাভিল একটা ঠাড়া পড়ছে। তো সেইখানে একটু হয়তো বা মানে কিছু জিনিস বা টিনের চাল বা টালি এটা সেটা পুড়ে গেছে। তো এইটার জন্য তুই এই ধরনের টাইটেল থাম্বনেল কেন দিলি? তোদের কোনো ক্ষতি হয় নাই, হয়তো বা শব্দে হয়ে গেছে। আমাদের দেশেও তো কি বলবো, আমরা ঘরে ঘুমিয়ে থাকলে যে ঠাড়া পড়ার শব্দে, বিদ্যুৎ চমকানির শব্দে, বিদ্যুতে ঘর্ষণের ফলে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দে আমরা চমকে উঠি। আমরা মানে বাইরে থাকলে সেটার আলোতে ভয়ভীত হয়ে যাই যে মনে হয় আমার একদম চোখের সামনে পড়লো। তো এইটার জন্য কি আমরা বলতে পারি যে কি বলবো, যে এই যে একটুর জন্য বেঁচে গেলাম, ঠাড়াটা আমার উপরে করতে পারতো, এই সেই ঠাড়া আল্লাহ শয়তানের উপরেই ফালায়, ঠিক আছে, তোদের মতন শয়তানদের উপরেই আল্লাহ গজব দেয়। কিন্তু তুই এটাকে তোর উপর না করলেও ইচ্ছা করে ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা কৌতূহলী টাইটেল থাম্বনেল দিয়ে ভিউজ বাণিজ্য করছিস। তো আল্লাহ তোকে ছেড়ে দেন নাই এইবার, বুঝছিস? মানে তোকে ব্যক্তিগতভাবে ছাড় দিলেও তোর আপন জনের উপরে এই ঠাড়াটা পড়ছে, তোর মিথ্যার জন্য তোর মায়ের উপরে গজবটা নাজিল হয়েছে রে। হইনি করে হইনি, রাতের রানী, ঘাটের রানী, দাঁতের বাগান, তুই নিজেকে তোর নিজের জন্য মানে মনে কর যে তুই বিপদ নামিয়ে আনছিস, টেনে আনছিস। সবসময় কথা আছে না যে ঝিকে মেরে বউকে বোঝানো, তো ওই রকম আল্লাহ তাআলা তোকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য যে মৃত্যু নিয়ে ঠাট্টা মশকরামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করিস, অমুকের মৃত্যুতে মানে এটা কিভাবে মেনে নিতে পারতেছি না, নিজের কিছু না, কোথায় কি হয় না হয় তুই অচেনা হয়ে ফেসবুকের কোনো একটা নিউজ দেখে করে তুই টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ারদেরকে বিভ্রান্ত করিস যে তোর কোথাকার কোন আপনজন না কি, বা তোর নিজের ব্যক্তিগত কি না কি ক্ষতি হয়ে গেছে, হয়ে গেছে, শুনে আসি তো, দেখে আসি তো। তো এইবার আল্লাহ একদম উচিত বিচার করছে, বুঝতে পারছিস? আবার গলাবাজি চাপাবাজি করতে আসিস, কৃতজ্ঞতা ভোগ দেখাতে আসিস। ভিউয়ার্স, আপনারা যে আমার মাকে ওই কুডনি বুড়িকে
ইয়েকে, আমি মৃত মানুষকে নিয়ে এইসব কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোদের দুইটা ভাই বোনের এইসব আগলা ইয়ে দেখে, তোদের মা বাপকে যেরকম মানুষ, তোদের কিছু দালাল চামচারা অসচেতন টিনের চশমা পরা মানুষগুলো, ভিউয়ার্স গুলো তোদের মায়ের মুখোশের আড়ালের আসল চরিত্র সম্পর্কে অবগত না হয়ে তোদের মাকে ভালো ধারণা করতেছে। তো সেই ধারণাটা নিয়ে তাদেরকে জীবনযাপন করতে দে, তাদেরকে ওই মৃত নাজমা বেগমকে শ্রদ্ধা সম্মান করতে দে। কিন্তু তোর মায়ের যে আরো নষ্টামি নোংরামিমূলক গোপনীয়তা গুলো, তোর মায়ের খাড়াসগিরি গুলো আছে, ওইগুলো বলতে আমাকে বাধ্য করিস না, ইয়ে করিস না। তোর মা কতটা মানে ছোট লোক ছিল, মুখোশের আড়ালে কতটা জঘন্য চরিত্রের একটা মহিলা ছিল, এটা অনেকেই জানে। অনেকে তোদের মায়ের মানে এইসব স্বভাব চরিত্র, চাল চলন, কথাবার্তা দেখে সেটা বুঝে গেছে। তারা তোদের মায়ের সমালোচনা করেও অনেক কমেন্ট তোদেরকে করছে, সেই কমেন্ট গুলোতে তো তোদের শিক্ষা হয় না। কিন্তু সেইখানে আবার আসিস, আমার মাকে এত মানুষ এত ভালোবাসেন, আমাদের মায়ের মৃত্যুতে আপনারাও মা মরে যাওয়ার মতন সুখ পাইছেন, এইসব গলাবাজি চাপাবাজি করেও গাঁজাগুলি যুক্তি দেখিয়ে আর ইয়ে করতে আসিস না। তোদের মাকে কিছু মানুষ যেমন ভালোবাসে, তোদের মাকে আমি কিবরিয়া তার চেয়ে অনেক বেশি ঘৃণা করি। আমার ঘৃণা তোদের মায়ের জন্য ওইসব মানুষের ভালোবাসার চেয়ে আর অনেক বড় একটা মানে ইয়ে, তোদের মায়ের জন্য একটা বোঝা। আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগ পর্যন্ত, আমি তোর মাকে মন থেকে ক্ষমা করার আগ পর্যন্ত তোর মায়ের কবরের আযাব হয়তো বা আনলিমিটেড ভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তোর মা আমার এবং আমার সন্তানের যে ক্ষতিগুলো করে গেছে, এই দাবি, এই ইয়ে থেকে তোর মাকে কিভাবে মানে দায়মুক্ত করবি, কিভাবে এটার প্রায়শ্চিত্ত করবি, সেইটার জন্য ইয়ানাফসি করতে থাক। তোর মা যদি তোর ভাবিকে এবং তোর বেআইনদেরকে, সাগিনোরকে, মেকআপ পুত্রীকে, তাদেরকে প্রশ্রয় না দিত, তাহলে আজকে আমার সন্তানের সাথে এই রকম অন্যায় নির্যাতন করা হয় না, আমার সন্তানের জীবনটা, সারিকার জীবনটা এইরকম মানে ইয়ে হয় না, দুর্বিষহ হয়ে ওঠে না, সারিকা একটা সুন্দর জীবন পাইতো। সেই জন্য তোরা তো সবাই ওতপ্রোতভাবে দায়ী। তোদের ওই মৃত মা নাজমা বেগমও আমার সন্তান সারিকার আজকের এই পরিণতির জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। তো সেই দায় থেকে তোর মা কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। আমি যদি মাফ করি তাহলে কেবল মুক্তি পাবে। তো আমার কাছ থেকে কিভাবে মাপ নিতে হবে সেই কাজ কর, ফকিন্নির বাচ্চারা, চিটারের বাচ্চারা, নষ্টা, মাগি, নুরুলসরা, দেয়াল টপকাঙ্গা, লম্পটরা। তো কুলাঙ্গার দেশি কুত্তা তার ভিডিওতে আরো অনেক ঘেউ ঘেউ বকবক করে গেছে, মায়ের সোনা দানা মানে খনি বের করছে, গয়নাগাটি বের করছে, টাইটেল থাম্বনেল বলে আজকে তাকে ধুলাই করতে পারতেছি না। পরবর্তী কোনো একটা ভিডিওতে ওই কুলাঙ্গার, দেয়াল টপকাঙ্গা, লম্পট দেশি কুত্তাকে ইচ্ছা মতো জুতা পেটে সারবেটা ঠ্যাঙ্গা হোয়াইট কলা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো তোদের দুইটা কুলাঙ্গারকে, রাতের রাজারানীকে এখান থেকেই ছেড়ে দিচ্ছি। তো আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তোদের মায়ের প্রতি তোদের কতটা ভালোবাসা আছে সেটাই প্রকাশ পাবে। যে এখন থেকে মা ব্যবসা তোরা বন্ধ করিস কিনা সেটাই আমি দেখতে চাই, আমার ভিউয়ার্সরাও সেটা এখন দেখবে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।